আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পদ্মা বহুমুখী সেতুকে কোম্পানি করে পুঁজিবাজারে আনতে বিশ্লেষকদের দাবি, আইনি কাঠামো থাকলেও প্রয়োজন সরকারি সিদ্ধান্ত মন্তব্য। কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতান্ত্রিক শক্তিগুলোর দূরত্বে ফ্যাসিস্টের পুনর্বাসন সহজ হবে বললেন তারেক রহমান, রাজনীতির গুণগত পরিবর্তনের আহ্বান। উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে মোট 658টি ফর্ম বিতরণ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রিটার্নিং কর্মকর্তার ঘোষণা। এবং শেরপুরে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর অবদান রাখবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পদ্মা বহুমুখী সেতুকে কোম্পানি তৈরির মাধ্যমে পুঁজিবাজারে আনার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। বলেছেন এটি করলে দ্রুত ঋণ পরিশোধের পাশাপাশি শেয়ারধারীদের লভ্যাংশ দেওয়া সম্ভব হবে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বলেছে এটি করতে আইনি কাঠামো আছে, সরকার ইচ্ছে করলে তা করতে পারবে। পরাগ আজিমের রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২,৬০৫ কোটি টাকা। অর্থ বিভাগ ও সেতু বিভাগের মধ্যে চুক্তির আওতায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে এই সেতু নির্মাণ করা হয়। তবে পদ্মা সেতুতে রেললাইন সংযোগ প্রকল্পে চীন সরকারের কাছে বড় অঙ্কের ঋণ রয়েছে। বিশ্লেষকরা বলছেন বিশ্বের অনেক দেশই পদ্মা সেতুর মতো বড় প্রকল্প ঋণ নিয়ে বা জনগণের করের টাকায় করা হয় না। এসব অবকাঠামো তৈরির জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা হয়। বিদেশের সকল জায়গায় কিন্তু আপনার মাইনিং খনিগুলা এগুলাও কিন্তু শেয়ার বাজারে লিস্টেড। সরকার তো ইনকাম করছে পদ্মা সেতু দিয়ে, সো কাজেই যমুনা সেতু, পদ্মা সেতু সবগুলো কর্পোরেটাইজ করা যায় এবং করে আপনি এই সেতুর থেকে জনগণকে যদি শেয়ার দিতে পারেন তাহলে জনগণও উপকৃত হবে, ডিভিডেন্ডও পাবে। লোনের একটা অংশ কিন্তু এখান থেকে আপনি পরিশোধ করে দিতে পারেন। সো ওই লোনের অর্থ পরিশোধ করে দিলে কিন্তু আপনার ইন্টারেস্ট দেওয়া লাগলো না, ওই ইন্টারেস্টের টাকা দিয়ে আপনি লভ্যাংশ দিতে পারেন। পদ্মা সেতু পুঁজিবাজারে আসলে কি পদ্ধতিতে আসতে পারে সে ব্যাখ্যা দিয়েছেন বিএসইসির মুখপাত্র। সরকার কি করতে পারে, ২০ বছরের যেই প্রজেক্টেড ক্যাশ ফ্লো সেটা ভিত্তি করে একটা এসপিভি ক্রিয়েট করে তাকে বলে দিতে পারে যে তোমার এই ২০ বছরের ক্যাশ ফ্লোটা তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে এখন বন্ড ইস্যু করে টাকাটা দিয়ে দিবে, এই টাকা থেকে আমার যে ঋণ আছে এটা পরিশোধ করব, অথবা আমি আর একটা দ্বিতীয় পদ্মা সেতু করতে পারি। ২০ বছর ধরে যেই রেভিনিউটা আমি নিতাম সেটা কিন্তু এখনই জনগণের কাছ থেকে ক্যাপিটাল মার্কেট থেকে উত্তোলন করতে পারি বন্ড ইস্যুর মাধ্যমে, সুকুক ইস্যুর মাধ্যমে। আমার সিকিউরিটিজ ল অনুযায়ী এটা করা সম্ভব। পদ্মা সেতু পুঁজিবাজারে আসলে তা ইতিবাচক হবে বলেই মনে করেন কমিশনের এই মুখপাত্র। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রচলিত ধারার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। প্রতিশোধ ও কথামালা রাজনীতি নয়, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হবে। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্টদের পুনর্বাসন সহজ হবে। তিনি বলেন এখনও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় হাজিরা দিতে হচ্ছে। রাহুল রায়ের রিপোর্ট। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছিল আলোচনা সভা। শহীদদের পরিবার ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্যে মন্তব্যে
গণতান্ত্রিকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। প্রিয় গণতান্ত্রিকামী জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। কল্যাণ রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আমাদের হাজারো নেতাকর্মীকে গুম খুন অপহরণের শিকার হতে হয়েছে। ফ্যাসিবাদ শাসনের অবসান বা স্বৈরাচার পলায়নের পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতের বা হাজিরা দিতে হচ্ছে। জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী হিসাবে আপনাদের প্রতি আমার আহ্বান, এমন কোনো কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে। জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সংবিধান বা নীতিমালা দিয়ে ফ্যাসিস্ট আটকানো যায় না, প্রয়োজন জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করা। থাকুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। থাইল্যান্ডে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে অসুস্থতা বোধ করায় আবার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাত ১টার দিকে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন তিনি। এরপর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখানে রাত 11:30 পর্যন্ত একাধিক দলীয় বৈঠকে অংশ নেন তিনি। পরে বাসায় ফিরে কিছুটা অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং দলটির মিডিয়া সেলের বরাতে জানা গেছে, হাসপাতালে ভর্তি থাকলেও এখন কিছুটা সুস্থ আছেন তিনি। গত 13ই আগস্ট চোখের চিকিৎসা করাতে ব্যাংকক যান মির্জা ফখরুল। ডাকসু নির্বাচনে ফর্ম বিতরণের শেষ দিন মঙ্গলবার 93টি সহ এ পর্যন্ত মোট ফর্ম বিতরণ হয়েছে 658টি, জমা হয়েছে 106টি। সব মিলিয়ে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। মিথিলা নাজনীনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ। নির্ধারিত সময়ের সাথে একদিন যোগ করে আজ ছিল ফরম বিতরণের শেষ দিন। এদিন খুব বেশি ফরম বিতরণ না হলেও ছাত্রদলের প্রার্থীদের অনেকে শেষ সময়ে তা সংগ্রহ করেন। আমাদেরকে নির্দেশনা দিয়েছে যারা হলে অ্যাভেলেবেল আছে আমাদের হল থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করে রাখার জন্য। একইভাবে যারা আমরা মনে করতেছি ভার্সিটিতে মানে কেন্দ্রীয় ডাকসুতে নির্বাচন করার জন্য এলিজিবল আছি তাদেরকেও উত্তোলন করে রাখতে বলছে। যদি আমাদের প্যানেলকে ঘোষণা করে সেক্ষেত্রে যারা যারা সমর্থিত হবে তারা মনোনয়নপত্র জমা দিবে এবং বাকিরা আমরা সাংগঠনিক সিদ্ধান্তকে মেনে নিয়ে সবাই একসাথে ভালো কিছু করার জন্য এবং ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করার জন্য আমরা একসাথে এগিয়ে যাব। ছাত্র শিবির সহ অনেকে সময়সীমা একদিন বাড়ানোকে পক্ষপাতিত্ব বললে তার ব্যাখ্যা দেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। আজকে জমা পড়েছে 106টি আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে 93টি। তাহলে মোট আমাদের এই পর্যন্ত বিতরণ ডাকসুতে 658টি। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করা হয়। এই পর্ষদে ভিপি হিসাবে নির্বাচন করবেন বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন মেঘমল্লার বসু। সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন জাবির আহমেদ জুবেল। সব মিলিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। মঙ্গলবার রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে প্রশাসন। একই সাথে বেরোবির আইনে ছাত্র সংসদ অন্তর্ভুক্তির দাবিতে অনশনরত শিক্ষার্থীদের 30 অক্টোবরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে বেরোবি প্রশাসন। এরপর শিক্ষার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান বেরোবির উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে না খেয়ে থাকা উপাচার্যকেও ডাবের পানি পান করান অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের পর প্রশাসনের এই আশ্বাস তাদের স্বস্তি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিশ্চিত করেছে নির্ধারিত সময়ে নির্বাচন হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের প্রাণের দাবিকে তারা মেনে নিয়ে আমাদের একটা নির্বাচনের ডেটও দিয়েছেন। 20 অক্টোবর আমাদের নির্বাচনের সমস্ত কার্যক্রম সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। আমরা এটাতে আশাবাদী। আমরা তাদের সাথে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। আনঅফিসিয়ালি কাজ শুরু করে দিছি, কারণ এটা একটা বিশাল কর্মযজ্ঞ। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে শেরপুরে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। সুধীজনরা বলছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর অবদান রাখবে সবুজায়ন অভিযান। হাকিম বাবুলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারতের মেঘালয়ের কুলঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলা শেরপুর। তবে বেপরোয়া আগ্রাসনে জেলার 28,000 একর বনভূমির মধ্যে বেদখল হয়ে গেছে অন্তত 3,500 একর। অতিরিক্ত বনজ সম্পদ আহরণের পাশাপাশি অপরিকল্পিত নগরায়নে হারাচ্ছে পরিবেশের ভারসাম্য। পরিস্থিতির উন্নয়নে বাংলালিংকের সহযোগিতায় সারা দেশের মতো শেরপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শেরপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। শেরপুর একটি গারো পাহাড় অধ্যুষিত একটি এলাকা এবং এখানে যেমন সৌন্দর্য আছে, আবার এখানে কিন্তু সমস্যাও আছে। ঢালে এবং সমতলে বৃক্ষরোপণ যত বেশি আমরা করতে পারবো, তাহলে এই ক্ষয় রোধ করতে পারবো মাটির। আমরা যত সবুজে থাকবো তত আমরা ভালো থাকবো, কারণ সবুজ আমাদের চোখকে যেমন ভালো রাখে, আমাদের মনকে ভালো রাখে, আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ডাক্তার এমটি হোসেন উচ্চ বিদ্যালয়, সনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যবয়রা উচ্চ বিদ্যালয় এবং ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় সবুজ উৎসবের রং। গাছ ছাড়া আমরা ভাবতে পারবো না, তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এই মহৎ উদ্যোগের সাথে আমরা বাংলালিংক পরিবার সাথে থাকতে পেরে আমরা গর্ববোধ করছি। আশা করব যে এই গাছগুলো যেগুলো আমরা রোপণ করছি, এগুলো ভবিষ্যতে ফল এবং ছায়া দিয়ে মানুষের উপকারে আসবে। এমন উদ্যোগে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলছেন বিশিষ্টজনরা। বাড়ির আঙ্গিনায় আমরা যেন পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করি। জলবায়ু পরিবর্তনের যে সময়, এই সময়ে আমাদের বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বাংলাদেশকে আমরা সুন্দরভাবে সবুজে সাজিয়ে তুলব। গাছগুলো যখন বড় হবে, এর সাথে একে নির্ভর করে বিভিন্ন প্রজাতির পাখি অনেক বাড়বে এবং আলটিমেটলি আমাদের সমাজে যে বাস্তুসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে, সেই বাস্তুসংস্থানটি আবার পুনরুজ্জীবিত হবে। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয় জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে: জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি শেয়ার অ্যান্ড কেয়ার বৈঠক, খেলার মানোন্নয়ন ও উইকেট সহ নানা সমস্যা নিয়ে আলোচনা। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার পরও তা থামেনি। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মঙ্গলবার রাতে ইউক্রেনের ওপর 270টি ড্রোন ও 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি চলতি মাসের সবচেয়ে বড় আক্রমণ। এদিকে যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যমে ফক্স নিউজে একথা বলেন তিনি। এর আগে গত সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলে তারপর কিভাবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে তা নিয়ে আলোচনা হয়। দর্শক, এবার কৃষি সংবাদ। সাতক্ষীরায় লবণাক্ত চিংড়ি ঘেরের আইলে অসময়ের তরমুজ চাষ হচ্ছে। নিচে মিঠা ও লোনা পানির মিশ্র মাছের ঘের, উপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগার কুইন আর বাংলালিংক নামের তরমুজ। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কয়েক বছর আগেও
দেবহাটার মৎস্যঘেরের বেড়িবাঁধগুলো ছিল অব্যবহৃত, নয়তো আগাছায় ভরা। কৃষি বিভাগের উদ্যোগে সেই বেড়িগুলোতে শুরু হয় পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ। প্রথমে অনেকে সন্দিহান ছিলেন লোনা পানির প্রভাবে কি তরমুজ হবে, তবে প্রথমেই মিলেছে সাফল্য। সেই সাফল্য ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রামগুলোতে। কিভাবে সার দিতে হবে, কিভাবে চারা রোপণ করতে হবে, কখন বীজ দিতে হবে, মানে সকল সময় আমাদের সহযোগিতা করে এসে তাতে করে দেখা যাচ্ছে যে একটা ভালো একটা মানে ফল আল্লাহ ইচ্ছায় মানে হয়েছে। আমি ও থেকেই 1 লাখ টাকার মতো বিক্রি করেছি, আশা করি এখনও 1 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। ঘেরের পাড়ের এই জমি গত বছরও পতিত ছিল, তবে এই অসময়ের তরমুজ চাষে অনেকের কর্মসংস্থান হয়েছে। লাল রং কিন্তু খাতু খুব সুস্বাদু বা দামও বেশি। 500 টাকা হাজিরা পাই সকাল থেকে বিকাল পর্যন্ত, এতে আমার খুব ভালো চলে। এই তরমুজ দেখতেও যেমন সুন্দর, খাতু সেরকম সুস্বাদু। এই তরমুজ চাষে কৃষক লাভবান হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। এই দেবহাটা উপজেলায় আস্তে আস্তে এই যে অফ সিজন তরমুজ যেটা আমরা দিয়েছি এবার সুপ্রিম হানি, গত বছর অনেক জায়গায় হয়েছিল রোজা মালিক সিডের, সেটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং কৃষকরা অনেক লাভবান হচ্ছে। দেবহাটার অসময়ের তরমুজ চাষ শুধু কৃষকের ভাগ্যই বদলাচ্ছে না, পতিত জমি ও লোনা পানি নিয়েও কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। চরম জলাবদ্ধতায় নাজেহাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা। কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতায় পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে জনদুর্ভোগ দীর্ঘস্থায়ী হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই সাথে পতিত অবস্থায় পড়ে আছে প্রায় ৩০০ বিঘা ফসলি জমি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রথম শ্রেণীর পৌরসভায় বসবাস, তারপরও প্রায় ৪ বছর ধরে প্রতি বর্ষায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় গোবিন্দগঞ্জ ৯ নং ওয়ার্ডের শিল্পপাড়া, মণ্ডলপাড়া, বর্ধনকুঠি, সোনারপাড়া ও প্রধানপাড়ার পূর্ব অংশের বাসিন্দাদের। পানির নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, যাওয়ার ফলে আমাদের এই এলাকায় আর আবাদ হচ্ছে না। মানুষ অনেক কালফেট দিয়ে বাড়ি করছে, কালফেট দিয়ে ওই পানি যাওয়ার ঘাটাগুলো বন্ধ করে দিয়েছে। অভিযোগ, জনদুর্ভোগ কমাতে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়নি পৌর কর্তৃপক্ষ। আমাদের তো মোটর চলাচল বন্ধ হয়ে গেছে, আমরা আবার তৈরি করতে পারছি না, না ছেড়ে দেওয়া বন্ধ, এই এলাকাটা একবার মনে শেষ হয়ে যাচ্ছে। সমস্যার সমাধানে গতানুগতিক উদ্যোগের কথা জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। যে সমস্ত জায়গায় মানুষ মাটি ফেলে ড্রেনটা বন্ধ করে দিয়েছে, পানির স্বাভাবিক গতিকে যেখানে বাধাগ্রস্ত হয়েছে সেই জায়গায় মাটিগুলি অপসারণ করে সাময়িকভাবে জনগণের জলাবদ্ধতার সমস্যার সমাধান করা হবে। যথাযথ পদক্ষেপের মাধ্যমে দুর্ভোগ থেকে পরিত্রাণের প্রত্যাশায় গোবিন্দগঞ্জ পৌরসভার বাসিন্দারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলোয়াড়দের মানোন্নয়ন ও আনুষঙ্গিক বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের অন্য কর্মকর্তারাও। দীর্ঘ আলোচনায় উঠে আসে মাঠের উইকেট সহ নানা সমস্যার কথা। বিস্তারিত সানিয়া তন্ময়ের রিপোর্টে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেন বিসিবি বস। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত শেয়ার অ্যান্ড কেয়ার নামের এই বৈঠক চলে প্রায় ঘণ্টা 3। এ সময় খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য পরিচালকও। বৈঠক শেষে বিস্তারিত জানান বোর্ড সভাপতি। আমরা সবাই একত্রিত হয়েছিলাম, আমাদের বোর্ডের ডিরেক্টর যারা আছেন সবাই এখানে ছিলেন। আমাদের লক্ষ্য ছিল, আমাদের প্রোগ্রামটার নাম ছিল শেয়ার অ্যান্ড কেয়ার। আমরা তাদের কাছে 8টা প্রশ্ন করেছিলাম। 8টা প্রশ্ন করার পরে তারা আমাদের কাছে ফিরে এসেছে, সেটা আমরা ডেটা অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে তাদের সাথে শেয়ার করেছি কীভাবে আমরা আরও আমাদের যে ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো আছে কীভাবে আমরা আরও বেটার করতে পারি। আরেকটা সেশন ছিল আমাদের, আপনারা জেনে থাকবেন যে আমাদের যে ইন্টিগ্রিটি ইউনিট আছে, আমাদের দেশের ক্রিকেটটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের কী কী করণীয়, সেই লক্ষ্যে আমরা
এই কাজটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি। বৈঠকে উপস্থিত ছিলেন সম্প্রতি বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। দুর্নীতি রোধে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে জানান আইসিসির এই সাবেক কর্মকর্তা। The work has started, so working with the board and the president to design an integrity unit that gives the right level of protection that is deserved within Bangladesh. I will complete that design over the next 3 or 4 weeks. এখন থেকে প্রতি 3 মাসে এ ধরনের বৈঠকের আয়োজন হবে বলে জানানো হয়। সানিয়াত তন্ময়, চ্যানেল আই, ঢাকা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা বহুমুখী সেতুকে কোম্পানি করে পুঁজি বাজারে আনতে বিশ্লেষকদের দাবি, আইনি কাঠামো থাকলেও প্রয়োজন সরকারি সিদ্ধান্ত মন্তব্য। কোন রাজনৈতিক দলের বক্তব্যে গণতান্ত্রিক শক্তিগুলোর দূরত্বে ফ্যাসিস্টদের পুনর্বাসন সহজ হবে বললেন তারেক রহমান, রাজনীতির গুণগত পরিবর্তনের আহ্বান। উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে মোট 658টি ফর্ম বিতরণ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রিটার্নিং কর্মকর্তার ঘোষণা। এবং শেরপুরে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর অবদান রাখবে প্রত্যাশা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।